ওকে সো আর্ট অফ প্রেজেন্টেশন কোর্সটা প্র্যাকটিক্যাল কোর্স, মার্কেটিং কোর্স প্র্যাকটিক্যাল কোর্স, বিজনেস কমিউনিকেশন প্র্যাকটিক্যাল কোর্স, মানে কোর্সের নাম দেখেই বোঝা যায় যে এগুলো প্র্যাকটিক্যাল কোর্স। আমাদের অনেক কোর্স আছে যেগুলো দেখে তোমার কাছে কনফিউশন লাগে যে এটা কতটুকু প্র্যাকটিক্যাল কোর্স। আবার একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যখন ফিজিক্স করতেছে, কেমিস্ট্রি করতেছে, ম্যাথ করতেছে, সোশিওলজি মানে স্ট্যাটিস্টিক্স করতেছে, অ্যাকাউন্টিং করতেছে, তখন অনেকের বুঝতে একটু কনফিউশন হয় যে আসলে এটা আমার জন্য কতটুকু প্র্যাকটিক্যাল কোর্স। বাট মার্কেটিং এটা যে 100% প্র্যাকটিক্যাল কোর্স এটা বুঝাই যায় যে আমি যাই করতে যাই মার্কেটিং লাগবে। কমিউনিকেশন বুঝাই যায় আমি যাই করতে যাই কমিউনিকেশন ছাড়া তো পৃথিবীতে আমি চলতেই পারবো না, করতে পারবো না। প্রেজেন্টেশন বুঝাই যায় যে এখনকার সময় কমিউনিকেশন মানেই হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের মাধ্যমে আমার প্রেজেন্টেশনে একটা ভালো স্কিল লাগবে বা একটা আর্ট অফ প্রেজেন্টেশনের আমার ধারণা থাকতে হবে। তারপরেও আর্ট অফ প্রেজেন্টেশনে আমাদের প্রেজেন্টেশন পার্টটার ফোকাসটাই ছিল বেশি, কারণ ওইটার উপরেই পুরো কোর্সটা। কমিউনিকেশন পার্টে কমিউনিকেশনের উপর ফোকাস থাকবে বেশি, এটার উপরে কোর্স ঠিক আছে। তারপরেও এই কোর্সের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এই কোর্সের পরতে পরতে প্রত্যেক স্লাইডে এমসিকিউ। মানে এমন না যে তোমার পরীক্ষায় এমসিকিউ টাইপের হবে, কিন্তু তোমার মানে প্রত্যেকটা ক্লাসকেই তোমার মনে করতে হবে যে এই ক্লাসে যেই কয়টা স্লাইড পড়ানো হচ্ছে এই প্রত্যেকটা স্লাইডের মধ্যেই এমন অনেক এমসিকিউ আছে যে এমসিকিউ সরাসরি এমসিকিউ টাইপ না হইলেও ওই শর্ট কোশ্চেন টাইপ বা ওইভাবে চিন্তা করে প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ তুমি মিড ফাইনাল বা ক্লাস টেস্ট যেটাই করো না কেন ভালো করতে পারবে না। বুঝতে পারছি? সো এই কারণে কমিউনিকেশনের ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে এবং সামনের দিকে স্লাইডগুলোতে যখন আমরা যাব তখনই বুঝতে পারবা যে প্রত্যেকটা জায়গায় মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমরা যখন ইয়ার জন্য কেউ কখনো ইয়ার জন্য আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা। ইউনিভার্সিটির সাইফোর্সের যে এমবিএ গাইডগুলো থাকে অ্যাডমিশনের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, আইবিআর অ্যাডমিশনের জন্য, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট অ্যাডমিশনের জন্য, সেগুলো পড়ছিলা? এই ইউনিটটা বুঝছি। বুঝছেন না? দেখছিলা সাইফোর্সের গাইডগুলো দেখছিলা? ওই জায়গায় প্রিপারেশনের জন্য কি টাইপের ইয়া থাকে? অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ব্যাপার থাকে না? তোমার ইংলিশের একেবারে মানে গ্রামাটিক্যাল রাইট ইউজ অফ প্রোনাউন বলো, রাইট ইউজ অফ ভার্ব বলো, কোনটাতে কি ভুল আছে, কোনটা ট্রু ফলস বলো, ইয়া বলো, এই ব্যাপারগুলো এই কোর্সে অনেক বেশি আছে। কারণ দিন শেষে মূল কথাই হচ্ছে যে তুমি নরমাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করো এইটা, আসলে এইটা ইউজ না করে ইউজ করার কথা ছিল এটা। সো which one is correct বা which one is appropriate, কোনটা ট্রু কোনটা ফলস, কোনটা ঠিক আছে কোনটা বেঠিক আছে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা অ্যাপ্রোপ্রিয়েট না, এইটা ওয়ার্ড লেভেলে, সেন্টেন্স লেভেলে, প্যারাগ্রাফ লেভেলে, টোটাল কমিউনিকেশন লেভেলে পুরো জায়গাটার মধ্যে এই কোর্স জুড়ে আছে। তার মানে তোমাকে প্রত্যেকটা জায়গায় ওই জিনিসগুলো পিক করতে হবে যে কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল আছে, আদারওয়াইজ তুমি ওইখানে কারেকশন করবে কি হবে, পরীক্ষা আনসার করবে। ওকে, সো লাস্ট দিন আমরা শুরু করছিলাম যে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কমিউনিকেশন এন্ড মিসকমিউনিকেশন ইন দ্য ওয়ার্কপ্লেস। যে আমরা বলছি ওয়্যার দেয়ার ইজ আ কমিউনিকেশন দেয়ার ইজ অলওয়েজ আ চান্স অফ মিসকমিউনিকেশন। একটা বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে তারপরে সর্বপ্রথম সম্ভাবনা কি? মানে একটা বিয়ে হওয়ার সাথে সাথে আরেকটা সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনাটা কি? ডিভোর্স। তোমরা ইয়াতে দেখো না, মুভিতে দেখো না যে যে ওয়েডিং লয়ার, ম্যারেজ লয়ার, তারপরে আরেকটা কার্ড দেয় যে আচ্ছা ঠিক আছে বিয়ে যেহেতু হয়ে গেছে এবার এই কার্ডটা রাখেন, এরপরে আপনার এইটা লাগবে, আমি ডাইভোর্স লয়ার। আমি শুধু বিয়ে করাই না, বিয়ে ভাঙতেও সাহায্য করি, ওই জায়গায় আমি কাউন্সিলিং করি। ব্যাপারটা হয়ে গেছে এরকম। আর এখন এটা তো কোনো ঘটনাই না, ঢাকা শহরে তো প্রত্যেক মিনিটে একটা, প্রত্যেক মিনিটে করে 3 থেকে 4 তালাক। এই তো কি ব্যবসা, এটা তো বুঝতেই পারো। মানে তোমার বিয়ের ব্যবসার চাইতে তালাকের ব্যবসা এখন রমরমা। মানে বিয়ে দেওয়া কঠিন আর তালাক দেওয়ানোটা হচ্ছে সহজ। তালাক দেওয়াও সহজ, নেওয়াও সহজ, সবই সহজ। সংসার টেকানো হচ্ছে কঠিন, সংসার ধরে রাখা হচ্ছে মানে, কারণ শয়তান কোনটা চায় যে তুমি সংসার টিকায় রাখো? শয়তান কি চায় যে তুমি ভদ্র হয়ে, পবিত্র হয়ে, ভালো হয়ে চলো না। তাহলে তুমি কারে খুশি করো আসলে? শয়তানকে। তাহলে তার শয়তানকে যাইতে খুশি, আমি তাতে খুশি, আমি যাতে খুশি শয়তান তাতে খুশি। শয়তান তুমি আমার ভাই, বাস চলো ভাই বোন মিলে চলো। বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন যখনই হয় তখনই মিসকমিউনিকেশনের ইয়া থাকে। লাস্ট দিনে एग्जांपल দিছি। সো এখানে আমরা যেগুলো দেখব ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, মানে যত বেশি আমরা ফর্মাল স্টেজে যাব
কমিউনিকেশনের গুরুত্বটা এবং ফর্মাল কমিউনিকেশনের গুরুত্বটা বা প্রপার কমিউনিকেশনের গুরুত্ব বা অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনের গুরুত্ব তত বেশি নাকি তত কম? কথা বুঝো কিনা? এই যে ধরো আলহামদুলিল্লাহ তোমাদের যত ফ্যাকাল্টি দেখো আমাদের টেক্সটাইলে 2 দিন পর পরই প্রত্যেকের নামে এক একটা লেটার ইস্যু হয়ে আমার ইমেইলে আসে। প্রত্যেকে আসে বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে আসে, কারণ যারাই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছে তাদের ওই ইউনিভার্সিটিগুলো থেকে একটা করে রিকমেন্ডেশন লেটার লাগে। প্রত্যেকের রিকমেন্ডেশনের জন্য আমার রেফারেন্স দেওয়া আমার ইমেইলে আসে, সেগুলো ফরওয়ার্ড হয়ে তারপরে এই যে রেকমেন্ডেশন লেটারে আমি যে মানে ওর অ্যাপ্লিকেশনের কথা বাদ দাও, শুধু আমারটা বলতেছি, আমি যে রেকমেন্ডেশনটা দিব সেই রেকমেন্ডেশন তো এমন না যে হি ইজ ভেরি গুড, ভেরি পাংচুয়াল, ভেরি হার্ড ওয়ার্কিং, অথবা হি ইজ এ ট্যালেন্ট বয়, হি ইজ এ ব্রিলিয়ান্ট গাই। প্রশ্নই আসে না, এই ধরনের বলার কোনো সুযোগই নেই। মানে টোটাল একটা মানে 2 পৃষ্ঠাব্যাপী একটা রেকমেন্ডেশন লেটার দিতে হবে এবং যেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে যে সে আমার আন্ডারে বা আমার সুপারভিশনে বা এমন কি কাজ করছে যেটার কারণে আমি তাকে রেকমেন্ড করতেছি। মানে তার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স বলে আমাকে বলতে হবে যে ঠিক কি কারণে তার এই স্কিলটা আছে বা কি কারণে তাকে ওইখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপে বা 100% স্কলারশিপ দিয়ে তাকে পিএইচডি দেওয়া উচিত। আচ্ছা, তাহলে এখন এই যে লেটারটা আমি দিতেছি, আমি যে রেকমেন্ড করতেছি, সেই আমার রেকমেন্ডেশন লেটারে যদি দেখা যায় যে স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, সেন্টেন্স ঠিকমতো হয় নাই, বা যে ওয়ার্ডিং বা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে এটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ না, এটা মনে হয় যে মানে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া অপদার্থ বদ্ধক টাইপের কোনো স্টুডেন্ট এর লেখার মতো দেখে মনে হইতেছে, তাহলে এটা রেকমেন্ডেশন লেটার হবে? তাও আবার এক জায়গায় ফুল ফ্রি পিএইচডি ফান্ডিং করার জন্য। এটা যদি শুধু আমার রেকমেন্ডেশন লেটারের ব্যবস্থা যদি এরকম হয়, তাহলে যে অ্যাপ্লাই করতেছে তার অবস্থা তো বুঝো ঘটনা। তাহলে তুমি যত বেশি আপার স্টেজে বা যত বেশি ফর্মাল লেভেলে যাবা, তোমার কমিউনিকেশনের অ্যাপ্রোপ্রিয়েটনেস তত বেশি অ্যাকুরেট হতে হবে। আর যত বেশি ইনফর্মালে যাবা তত কমিউনিকেশন দরকারই নেই, তুমি তো তখন কথা না বললেও হাতের ইশারায় চোখের ইশারায় সব কাজ ছেড়ে দেবে, ঠিক আছে? অথবা ওই যে আমাদের ওর মতো যাই জিজ্ঞেস করবো আমি জানি না, তারপরে আবার যখন জিজ্ঞেস করবো যে কেন জানি না, তো কি হয়েছে আমি জানি না, তারপর আবার যখন জিজ্ঞেস করবো যে কেন জানো না, তখন বলবো যে আমি জানবোই না, আমি জানতে চাইবো না, এইভাবে বলে দুনিয়ার আর কোনো ইয়ে নেই। এখানেই পাঠ হয়ে গেল, আর কোথাও হইলে আর আইডি থাকতো না। Three forms of communication in business. আমরা কমিউনিকেশনের ফর্মগুলোকে একটু ফর্মাল এন্ড ইনফর্মাল নেটওয়ার্কিং একটু কথা বলবো। প্রসেস অফ কমিউনিকেশন এন্ড বেসিক ট্রুথস অ্যাবাউট কমিউনিকেশন। আচ্ছা, এটার ফার্স্ট লাইনটা আমরা দেখছিলাম এবং ডিসকাস করছিলাম যখন তোমাদের কাইরো স্যার চলে আসছিল। দেন আসো এভিডেন্স অফ কমিউনিকেশন উইকনেস ইন বিজনেস। এইটা পড়ো, তুমি লাউডলি পড়ো। ওইটা আমাদেরকে হ্যাঁ তুমি আগে মনে মনে পড়ে বুঝানো, তারপরে আমাদেরকে জোরে পড়ে অর্থটা বুঝানো। The first statement. খুব সহজ না? বলো। I'm surprised how so many people struggle with communication. হ্যাঁ, মানে কি? Communication এর বেসিক জিনিস অনেকের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকে। যেখানে কমিউনিকেশন না না না, শুধু মানে তার কথাটার অর্থটাই বলো, মানে ব্যাখ্যাটা হতে পারে জাস্ট কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে। বলতে হচ্ছে যে স্যার মানে মানুষের মধ্যে কমিউনিকেশন করার জন্য মানুষ অনেক স্ট্রাগল করে। মানুষের মধ্যে কমিউনিকেশনটা বিল্ড করার জন্য মানুষের মধ্যে স্ট্রাগলের তৈরি হয়, মানে ব্যারিয়ার তৈরি হয়, কমিউনিকেশন ব্যারিয়ার। না মানে তার মানে বেশিরভাগ মানুষই ভালো কমিউনিকেশন করতে পারে, এটা বুঝেছে? না না না, কি বুঝেছে? পারে না। মানে সে বলতেছে যে আমি অবাক অবাক হয়ে যাচ্ছি যে কমিউনিকেশন নিয়ে মানুষ এত বেশি সাফার করে, কমিউনিকেশন নিয়ে মানুষ এত বেশি স্ট্রাগল করে, কমিউনিকেশন করতে গিয়ে মানুষ এত বেশি খালি খায়, কমিউনিকেশন করতে গিয়ে মানুষ এত বেশি হোঁচট খায় নাকি? টিচার তো সব টিচারই ক্লাস নেয়, সারা বাংলাদেশে ফিজিক্সের টিচারের অভাব আছে, কেমিস্ট্রি টিচার, ম্যাথের টিচারের অভাব আছে, তারপরে সবার ক্লাস স্টুডেন্টরা করে, সবার ক্লাস স্টুডেন্টরা বুঝে না? তো
সহজ সাবজেক্টও টিচারের কারণে কঠিন হয়ে যায়, কঠিন সাবজেক্ট টিচারের কারণে সহজ হয়ে যায়। তোমাদের কাছে কি মনে হয়? মনে করো দুইজন টিচার, একজন টিচারের নাম হচ্ছে লিজা, আরেকজন টিচারের নাম হচ্ছে নিরু। দুইটার ক্লাসের স্টুডেন্টদের অবস্থা কি একরকম? না স্যার, আকাশ পাতাল বলতে। এক ক্লাসে আজকে তারপর এটাতে আসো, এটা তুমি বলো। লাউ লাউ তুমি না বললে ওরা বুঝিয়ে দিবে তোমার। The first thing the human resources department did was give me a writing book. বুঝে বলো, বুঝো নাই? হ্যাঁ, কেউ একজন ধরে বুঝতে সাহায্য করো, ও অবুঝ, ও তো বুঝাও। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট স্যার প্রথম হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট স্যার প্রথম The first thing the human resource department did was give me a writing book. Sam Reeves. Sam Reeves বলতেছে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা এইচআর ডিপার্টমেন্টের প্রথম কাজটা করছে সেটা হচ্ছে আমাকে একটা রাইটিং বুক দিছে, মানে লেখার খাতা দিছে। আচ্ছা, এবার বলো কাহিনী, মানে কারণ কি, মানে এটাতে কি বুঝেছে যেতে, মানে এই 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 মেসেজটার মর্মার্থ কি? বই লিখতে দিছে না লিখতে কমিউনিকেশনটাকে বেশি প্রাধান্য দেয় স্যার, ভার্বাল কমিউনিকেশনটা দিল। ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে গুড গুড, ভেরি গুড। তারপর আর কিছু? আর কিছু? তুমি এখনো কিছু বুঝতেছো না? আচ্ছা, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রথম গিফট হিসেবে রাইটিং বুক দিয়েছে, তার মানে এটা কখন? এইচআর ডিপার্টমেন্টের কাজ কি? কমিউনিকেট করা সবার সাথে। তার মানে এটা কি রিটায়ারমেন্টের সময়? না, না, রিক্রুটমেন্টের সময়, জয়েনিং এর সময়। জয়েনিং এর পরে প্রথম কাজ যেটা করছে এইচআর ডিপার্টমেন্ট, তার একটা রাইটিং বুক দিয়েছে যে লেখবা, লেখা প্র্যাকটিস করবা, বা শুনবা, লিখবা, পয়েন্ট আউট করবা, নোট ডাউন করবা, জিনিসগুলো ওইভাবে প্র্যাকটিস করবা, মাথায় রাখবা, তোমার রোল রেসপন্সিবিলিটি কি, তোমার ওয়ার্ক ডেলিগেশন কি আছে লিখবা, ইয়া করবা, সেই অনুযায়ী ডেভেলপ করবা। এইটাই বলতেছে সে যে আমার আজকে ডেভেলপমেন্টের কারণে সে কে? সে সিও কিসের? আমসের, ডেনভারের, ইয়ার সবকিছু, এবং আইটি কনসালটেন্ট। সে বলতেছে যে আমার ডেভেলপমেন্টের পিছনে ওই এইচআর এর ভূমিকা আছে, কারণ আমার জয়েনের পরে বা ওই কোম্পানিতে আমার জন্মের সময় প্রথম কাজ যেটা করছে তারা হচ্ছে আমাকে একটা রাইটিং বুক করাই দিয়েছে, বিকজ অফ কমিউনিকেশনের এক্সপার্টিস ইয়া করার জন্য। তাহলে একটা আসলো, মানে এটা দিয়ে তো দুই কমিউনিকেশন বোঝায়, ভার্বাল ইয়া, বাট মেইনলি ভার্বাল কমিউনিকেশন, আর একটা আসলো রাইটিং কমিউনিকেশন, দুইটা কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার মেইন ফর্মস অফ কমিউনিকেশন ইন বিজনেস। আমাদের অপারেশনাল কমিউনিকেশন আছে, তো তোমাদেরকে অলরেডি কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যে এই যে ফর এক্সাম্পল এই যে তোমাদের ক্লাসে আসার আগেও দেখলাম যে আরেকটা বিজনেস প্রপোজাল আসছে, আরেকটা টেক ক্লাউড কোম্পানি থেকে, ওরা বাল্ক এসএমএস এর জন্য আমার কোম্পানির কাছে প্রপোজাল পাঠিয়েছে। এখন তো আমারও একটা কোম্পানি আছে, ফাউন্ডেশন আছে, সো ফাউন্ডেশনের অফিসিয়াল ইমেইলে, ওদের অফিসিয়াল ইমেইল থেকে টোটাল বিজনেস প্রপোজাল পাঠিয়েছে, যে এই বলতে বেশ কয়েক জায়গা থেকে আসছে। তোমার এসএসএল কমার্সের নাম তো শুনছো, মানে সারা বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে ইন্টারনেটে যেগুলোর মাধ্যমে হয়, সেই এসএসএল কমার্সের এসএসএল ওয়্যারলেস একটা আছে, তারা পাঠাইছে বাল্ক এসএমএস এর প্রপোজাল, গ্রামীণ ফোন পাঠাইছে বাল্ক এসএমএস এর প্রপোজাল, আজকে ওরাও টেক ক্লাউডও পাঠাইছে বাল্ক এসএমএস এর প্রপোজাল। নরমালি এটাই নিয়ম যে দুই তিনটা ইয়া করে যাচাই করে দেখতে হয় যে কে আমাকে কতটুকু রেটে দিতেছে বা কিছু। সবকিছু মিলে দেখলাম যে আজকে যেটা আসছে সেটাই হচ্ছে লোয়েস্ট রেট, এবং এর সাথেই অর্ডার ফাইনাল করে বাস কিনে ফেলবো, আমাদের শেষ। ঠিক আছে, অন্যদের সাথে এদের পার্থক্য হচ্ছে খুব বেশি না, মাত্র ইয়ার সাথে তোমার জিপি রেট ছিল 46 পয়সার মতো, আরেকজনের রেট ছিল 45 পয়সা, আর এর রেট হচ্ছে 40 পয়সা, বেশি না, 5 পয়সার ব্যাপার। আমি এত ফতুর হয়ে যাই না যে 5 পয়সার জন্য আমার বড় ব্র্যান্ড বাদ দিয়ে ছোট ব্র্যান্ড নিতে হবে। কিন্তু আমাকে যখন বলা হবে যে এত পয়সা পার্থক্য পার এসএমএস, এবং যখন আমি কিনতেছি 1 লাখের বান্ডেল, তখন তো 5 পয়সা করে 1 লাখ
এমনকি আমি যদি 1 লাখের বান্ডেল নাও কিনতাম, যদি 5000ও কিনতাম, তুমি নিজেই বলতা যে স্যার ওইটা আছে, এসএমএস তো এসএমএস গেলেই হইলো। ওইটার সাথে ব্র্যান্ডে কি সম্পর্ক? নাম তো আপনার নামেই যাবে, ওইটা তো আর জিপি নামে যাবে না, এসএসএল এর নামে যাবে। দিস ইজ দ্য ইস্যু। তার মানে হচ্ছে যে ওইখানে অ্যাকাউন্টিং যে ব্যাপারটা সেটা তো আছেই, তার পাশাপাশি এই যে টোটাল, এখন কথা হচ্ছে যে এই লোক আমাকে পাইলো কোথায়? এক, 2 নম্বর হচ্ছে যে এ আমার সন্ধান পায় আমাকে আগে, কিন্তু এ বেশ কয়েকবার আমার সাথে সরাসরি ফোনে কমিউনিকেট করছে, কমিউনিকেট করে তারপরে কোথাও বিজ্ঞাপন দিয়েছিলেন? না না, কোথাও বিজ্ঞাপন দিই মার্কেটিং করতে গেলে এগুলো জানতে হয় যে মার্কেটে এখন কার কি চাহিদা, কার কোন কাস্টমারের কি রিকোয়ারমেন্ট কি মার্কেট। সো টোটালি কোথাও কোনো বিজ্ঞাপন নেই, কোনো কিছু নেই। জাস্ট সে আরেক সূত্রে খবর পাইছে যে মানে ওই কোম্পানিদের সাথেও তাদের একটা লিয়াজো করা আছে, ওনারা এরকম বাল্ক এসএমএস খুঁজতেছে, আমরা প্রপোজাল দিছি, বাট আমাদের তো এর নিচে দেওয়ার সুযোগ নেই আমাদের কর্পোরেট ক্লায়েন্ট বা সবকিছু হিসাবে। সো বিষয়টা ধরো এরকম যে তোমার ফ্রেন্ড জাকারিয়া আছে জিপিতে, এখন জাকারিয়া জানে যে আমাদের লোয়েস্ট আসলে এর রেটে নিচে যাওয়ার সুযোগ নেই, চাইলেও সুযোগ নেই। তো জাকারিয়া ওরে বইলে তারপরে ওরে শুধু জানাই দিল দেখালামেন উনি বোধহয় আরেকটু কমে খুঁজতেছে, আমরা তো আর এর নিচে পারবো না, তুই আরেকটু কম অফার দিয়ে তুই নিয়ে নে, আমাদের তো আর ক্লায়েন্টের অভাব নেই, তুই এই ক্লায়েন্টটা নিয়ে নে, তাহলে দেখ করে বুঝছো ঘটনা, সাব কন্ট্রাক্টের মতো ইয়ার মতো সবকিছুর মতোই এরকম হিসেবে। তখন কি স্যার যে মাঝখানে থাকে স্যার কিছু পায় না? না, এগুলো তো পাওয়ার সুযোগ নেই, এগুলো পরে যদি পরে নিয়ে জাকারিয়া কিছু খাওয়া যায় ইয়া করে সেটা পরে হিসাব। তুমি কি খাওয়াইলা, কি গিফট দিলা, এখন গিফট হিসেবে কি দিবা, মানুষ দিবা, সেগুলো তোমাদের বিষয়। আচ্ছা, এখন বিষয় যেটা সেটা হচ্ছে ঘটনাটা কিভাবে হচ্ছে। এখন এ কি সবার আগে আমার সর্বনিম্ন রেটে একটা বিজনেস প্রপোজাল পাঠিয়ে দিচ্ছে? কখনোই না, এদের কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে। কারণ একবার যদি এটা বাইরের মার্কেটে চলে যায় যে এ আমারে এত পয়সা বা এরা এত পয়সা দেয়, তাহলে তো সারা দুনিয়া হুমড়িখায় পড়বে যে সবাই এরকম বলবে যে এত পয়সা দাও। কখনোই সম্ভব না, এগুলো কনফিডেন্সিয়াল। ও সবার আগে আমার সাথে মানে নেগোশিয়েট করতে চাইছে যে আমি আসলে কত রেঞ্জের মধ্যে খুঁজতেছি। আমি ওরা ফার্স্টে রেঞ্জ দিয়ে দিছি যে 40 থেকে 43, যে এই রেঞ্জের মধ্যে আমি খুঁজতেছি, কারণ এর নিচে অফার মানে এর কাছাকাছি অফারটা আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে তো আর আমার তোমার কাছে যাওয়ার দরকার নেই। এরপরে আমি ওরা বলছি যে এটা কোনো ওই ধরনের অর্গানাইজেশন না, এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন বা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এইখানে আপনার ইয়া করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এখানে বিজনেস চিন্তা করা যাবে না। যখন ও দেখছে যে না কোনোভাবেই 40 এর উপরে গেলে আমারে কোনোভাবে রাজি করানো যাবে না, শেষ পর্যন্ত ওইটাতে রাজি হয়ে বিজনেস প্রপোজাল পাঠিয়েছে। কথা বুঝছো না? বুঝায় তাই এই কমিউনিকেশনটা সে কিন্তু আগে করে নিছে আমার কাছে, তারপরে বিজনেস প্রপোজাল পাঠিয়েছে। কারণ সে যদি কমিউনিকেশন না করে কনফার্ম না হয় বা আমার কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে বিজনেস প্রপোজাল পাঠিয়ে দেয় এবং এইটা যদি আমি লিক করে দিই, তাহলে তো তার আমও গেল সালাও গেল, মানে আমার কাস্টমারও পাইলো না, মাঝখান দিয়ে তার মার্কেটের রেপুটেশন জানিয়ে গেল যে আমি তো এত টাকায় গরু বেচি। কথা বুঝছো না? বুঝো না? মানে মনে করো এক লোক এই যে কোরবানি সিজন আসতেছে, এক লোক মনে করো একই সাইজের গরু তোমার চোখের সামনে বিক্রি করে দিছে, মানে তুমি বুঝতেছো যে এটার দাম কম করে হইলো 1,80,000 হওয়ার কথা, ও তোমার সামনে বিক্রি করে দিছে 1,40,000। এখন 1,40,000 তোমার সামনে যখন বিক্রি হয়েছে, তখন বাকি সবগুলোর দামে এক ধাক্কায় 40,000 কমে গেছে না, 1.5 লাখের নিচে চলে আসছে না, আর 1.5 লাখের উপরে দাম ওঠার চান্স আছে? এই তো অবস্থা। তো বুঝতে হবে এই কারণে বন্ধুদেরকে খাওয়ানোর সময়, ফ্রি খাওয়ানোর সময় চিন্তা করতে হবে, ঠিক আছে? স্যারদেরকে ফ্রি খাওয়ানো একরকম, বন্ধুদেরকে ফ্রি খাওয়ানো একরকম। তুমি মনে করো যে একদিন ফ্রি খাওয়াইলো, বলে দিলা যে এইটাই জীবনের শেষ ফ্রি খাওয়ানো, এরপর থেকে যখনই খাইতে যাবি সাথে সাথে টোকেন মানি দিতে হবে। আগে টোকেন মানি জমা করবি, পরের দিন আমি নিয়ে আসবো। কফি গেলে কফি, কোল্ড কফি গেলে কোল্ড কফি, লাচ্ছি গেলে লাচ্ছি, ফিন্নি গেলে ফিন্নি, যেটি লাগবে ওই রকম সিস্টেমে আসা লাগবে, নাহলে অভ্যাস করে দিলে তো শেষ। এটা আবার ফার্স্ট স্যারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন। মেইন ফোর্স অফ কমিউনিকেশন ইন বিজনেস। তাহলে এই যে কমিউনিকেশনের কথা বললাম, এইখানে অপারেশনাল কমিউনিকেশন না, এটাকে অপারেশনাল কমিউনিকেশনের एग्जांपल দিলাম না, যে এই কমিউনিকেশনটা কি ইন্টারনাল না এক্সটারনাল? ইন্টারনাল। কোনটা স্যার? আপনার সাথে আমার সাথে যে কমিউনিকেশনটা হয়েছে ইন্টারনাল কমিউনিকেশন, এবং আমাকে যে প্রপোজাল পাঠিয়েছে ইন্টারনাল প্রপোজাল। এটা কিন্তু পাবলিক ডিসক্লোজারের জন্য না, এবং ওদের প্রত্যেকের জন্য প্রপোজাল আলাদা। এই একই ধরনের ইয়ার কাছে কারো কাছে সে নিবে 48 পয়সা, কারো কাছে নিবে 45 পয়সা, যার কাছে যেরকম ইয়া করতে পারে। আরে একই থ্রি পিস, একই ওড়না, একই বোরকা, একই হিজাব, দোকানদার কি সবার কাছে একই দামে বিক্রি করে? তাহলে ও যে চশমা, ওই চশমা কি সব কাস্টমারের কাছে একই রেটে বিক্রি করছে? না স্যার।
না কার কাছে লাভ করছে কার কাছে লাভ করে তাহলে কম দুষ্ট ছেলের দাম দুষ্ট মেয়েদের সবার কাছে কি একই রকম থাকে নাকি? যে বেশি দুষ্ট তার কাছে বেশি দুষ্টর দাম বেশি, যে কম দুষ্ট তার কাছে দাম তত কম। আর ভালো মেয়ের কাছে তো কোনো দামই নেই। শিসা আসো কমিউনিকেশন নেটওয়ার্ক। নেটওয়ার্ক তো আছেই দুইটা, হয় ফর্মাল নেটওয়ার্ক না ইনফর্মাল নেটওয়ার্ক। তোমাদের কমিউনিকেশন, তোমাদের নিজেদের মধ্যে যত কমিউনিকেশন সেগুলো কি? ইনফর্মাল নেটওয়ার্কের কমিউনিকেশন। সমস্যা হয়ে গেছে যে আমাদের সাথেও তোমাদের যে কমিউনিকেশন, এটা আসলে কি কমিউনিকেশন আমি জানি না। মানে এইটারে মানে আর কিছু বলা গেল ফর্মাল বলা যায় না। মানে এটা যদি ফর্মাল বলা যায় তো তাহলে কি ও আমার ক্লাসের মধ্যে কোশ্চেনের উত্তর এগুলো দেয়? না স্যার জানি না, কেন জানি না, জানি না স্যার, জানি না। আর আরেকজন তাহলে ফর্মাল নেটওয়ার্কের বৈশিষ্ট্যটা কি? ফর্মাল নেটওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে ফর্মাল নেটওয়ার্ক হচ্ছে ওয়েল এস্টাবলিশড। কেন? এই যতগুলো কোম্পানি আমি তার মানে তার কোম্পানির ইয়া নেই বা না নেই, তাকে কিন্তু আমার কাছে বিজনেস প্রপোজাল পাঠিয়ে দিয়েছে। আমি বিজনেস প্রপোজাল, সে কি আমার সাথে কথা বলার পরে বিজনেস প্রপোজাল 10-20টা বিজনেস প্রপোজাল টাইপ করা শুরু করছে? আগে থেকে রেডি করা ছিল না, সেটা পুরো ফরম্যাট রেডি করা না, ফুল ফরম্যাট রেডি করা, শুধু অঙ্কের জায়গায় নামটা চেঞ্জ করবে আর অঙ্কের জায়গাটায় যে এই জায়গায় 45 পয়সা বসাবো না 40 পয়সা বসাবো না, ইয়া অতটুকু নেগোসিয়েশনের পরে যতটুকু, বাকি সব তো আগে থেকেই রেডি। ইভেন আমি যে ওয়ার্ক অর্ডারটা অ্যাকসেপ্ট করব, আমার দিক থেকেও সবকিছু রেডি থাকতে হবে। আমার নামের পার্সোনাল সিল রেডি থাকতে হবে, আমার কোম্পানির রাউন্ড সিল রেডি থাকতে হবে, আমার যে অফিশিয়াল লেটার হেড প্যাড, আমার যে অফিশিয়াল প্যাড সেটা রেডি থাকতে হবে। এগুলো সব ওইখানে ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে। এখন যদি ওর সাথে নেগোসিয়েশন করার পরে ও যখন বললো যে ঠিক আছে স্যার আপনি তাহলে অর্ডার দিয়ে নেন, আমি কি এখন ওরে বলতে পারবো যে ভাই আমার তো কোম্পানির এখনো সিল করা নাই, ইয়াও করা নাই, এমনকি লেটার প্যাডও করা নাই, আমি তাহলে আগে প্রেসে লেটার প্যাডের অর্ডারটা দিয়ে নিই, ও আমারে 15 দিন সময় লাগবে, তারপরে দিয়ে আমি আপনার বলা যাবে? মনে করো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি তোকে নিয়োগ দিয়েছি, নিয়োগ দেওয়ার পরে তাকে আমি একটা কাজ দিয়েছি এবং স্যাম্পলও দিয়ে দিয়েছি যে আমি এরকম একটা ডিজাইন চাই। এখন স্যাম্পল দেখার সাথে সাথে সে বললো যে স্যার আমি তো গ্রাফিক্স ডিজাইনার নিজেকে ভেবেছিলাম কিন্তু এই ধরনের ডিজাইন তো আমি এখনো শিখিনি, তাহলে আমি আগে একটা শর্ট কোর্স করে আসি গ্রাফিক ডিজাইনে, ওই শর্ট কোর্সটা করে এসে তারপর আপনার ডিজাইনটা করে দিচ্ছি। নিয়োগ দেওয়ার পরে যদি তার সাথে আমার অভিজ্ঞতা এরকম হয়, সম্পর্ক কি আছে? তাহলে ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্কের ইয়াগুলো কাজ করে কিভাবে? মনে করো যে কোনো একটা ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্ট ম্যানেজারের নিচে কারা থাকে? সুপারভিশন ওয়ার্কার। আমাদের টেক্সটাইলের ফ্লোরের সাথে মিলাম, টেক্সটাইলের ফ্লোরে মনে করো একজন ফ্লোর ইনচার্জ থাকে, তার নিচে সুপারভাইজার থাকে, সিনিয়র সুপারভাইজার থাকে, সুপারভাইজার থাকে, তার নিচে আমাদের অপারেটর থাকে, সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, তার নিচে থাকে হেল্পার, এই যে প্রত্যেকটা জিনিস থাকে। এখন এইখানে আচ্ছা তোমরা নিজের আগে তাকায় দেখে এখানে বলবা যে ফর্মাল নেটওয়ার্ক কার সাথে কার আর ইনফর্মাল নেটওয়ার্ক কোথায়। এখানে ফর্মাল নেটওয়ার্ক চ্যানেলটা কোনটা, ইনফর্মাল নেটওয়ার্ক চ্যানেলটা কোনটা? বলা লাগবে না, শুধু কালারটা চুজ করো যে কোন কালারটা ফর্মাল কোন কালারটা ইনফর্মাল। স্যার কি হচ্ছে ফর্মাল স্যার? ব্ল্যাক কালার হচ্ছে ফর্মাল। তাহলে কোন কালার ইনফর্মাল? রেড, মানে রেড বলতে যে স্যার এখানে তো লেখাই আছে, দেখেই বলা যায়। কোথায় লেখা? ও তুমি ওটাও দেখে নিচ্ছ? শাবাশ। মাঝে মাঝে তো কিছু জিনিস দেখা লাগে, আগে দেখবে এটা লেখাটা মুছে দিতে হবে। তাহলে এখন ঘটনা যে সেটা হচ্ছে রেড, যেটা সেটা হচ্ছে কি ফর্মাল না ইনফর্মাল? ইনফর্মাল। এই যে রেডের মধ্যে কার আছে, এই আমরা সবাই নিজেদের মধ্যে এই যে চিৎকার চেঁচামেচি ইয়া নিয়ে হলপা এর পার অপারেটর ইয়ারা নিজেদের মধ্যে যে কমিউনিকেশন করতেছে, চিৎকার দিতেছে, কথা বলতেছে, ইয়া করতেছে, এগুলো সব হচ্ছে ইনফর্মাল। কিন্তু যখনই ফ্লোরে ম্যানেজার আসতেছে বা সুপারভাইজার আসতেছে সামনে, বা ওয়ার্কারের সাথে সুপারভাইজারের সাথে ম্যানেজারের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। তোমাদের নিজেদের মধ্যে টিচার আসার আগ পর্যন্ত ক্লাসের অবস্থা যা থাকে, আর টিচার আসার পরে ক্লাসের অবস্থা যা হয়, এবং টিচার বের হওয়ার পরে আবার ক্লাসের অবস্থা যা হয়, এই ভিডিওগুলো দেখেছো কখন? নিজেরাই তো করো, আমার ভিডিও দেখার কি আছে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভলিউম অফ কমিউনিকেশন ইন বিজনেস। ভলিউম মানে কি? কমিউনিকেশনের আবার ভলিউম কি?
ভলিউম অফ কমিউনিকেশন ইন বিজনেস টোন কে কার সাথে কোন টোনে কথা বলতেছে বা কথা বলতে পারে সেটা বলে আপনি যে কাজ করে জবাব দাও ওই ভলিউম না আবার পড়ো ভলিউম মানে সব চারটা এমসিকিউ তো এভাবেই ধরা গেল স্যার অধ্যায় বুঝেছি না ফার্স্ট বেঞ্চে দুই পাশ থেকে দুইজন রিজেক্ট এবার দেখো আর কে ট্রাই করবে What is the meaning of this? Factors affecting volume of communication in business. Volume of work বলতে আমরা কি বুঝাই? Volume of work কাজের আয়তন না স্যার কি? কি বুঝাই? এটা তো একদম সহজ জিনিস ভলিউম অফ ওয়ার্ক বলতে কি বুঝো হ্যাঁ টেকনিক্যাল ওয়ার্ড না নরমাল বেসিক কমিউনিকেশন সেন্স ভলিউম অফ ওয়ার্ক কি মিন করে এই যে সারাক্ষণ তোমরা মানে ইয়া করো না যে আরেক কল্পনা করতে পারবেন না আমি যে কি পরিমাণ ব্যস্ত কি যে ব্যস্ত থাকি সারা দিন ক্লাস করি এরপরে টিউশনি করি এরপরে ব্যবসা করি এরপরে তো ইউনিভার্সিটিতে একটার পর একটা প্রোগ্রাম লাগেই থাকে হয় ওয়েলকাম নাইলে ওরিয়েন্টেশন নাইলে ছবিবাতি নাইলে গেমস নাইলে খেলা নাইলে কিছু না এইগুলোর সব ডেকোরেশন আমাকে করতে হয় সব ডিজাইন আমাকে করতে হয় পোস্টার আমাকে বানাইতে হয় ইয়া করতে তা আমার কাজের আপনি কল্পনা করতে পারেন আমার কাজের ভলিউম কি পরিমাণ গভীরতা গভীরতা তাৎপর্য চাপ পরিমাণ আমার কাজের পরিমাণ কত একজন যখন বলতেছে যে জানেন আজকে কি ভলিউম অফ বিলস আই হ্যাভ রিসিভ মানে আমি আজকে কি পরিমাণ মানে আজকে অনেক বেশি বিল রিসিভ করছে ওইটার কথা বলা হচ্ছে আজকে অনেক বেশি কাজ করছে তো ভলিউম অফ ওয়ার্ক হচ্ছে কাজের পরিমাণ যে ওই দিন কাজের পরিমাণ বেশি কাজের স্ট্রেস বেশি সেটার কথা বলা হচ্ছে তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভলিউম অফ কমিউনিকেশন ইন বিজনেস কি বলা হচ্ছে কি মিন করতেছে কমিউনিকেশনের যে পরিমাণ সেটা একটা বিজনেসের কমিউনিকেশনের যে পরিমাণ সেইটা কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় এবং এই যে কমিউনিকেশনের পরিমাণ এটা তো টাইপ ইয়ার টু ইয়ারটা পুরো আলাদা মানে ধরো একটা কোচিং সেন্টারের কমিউনিকেশন ভলিউম বেশি নাকি একটা স্কুলের আচ্ছা স্কুলের বেশি নাকি মাদ্রাসা বেশি স্কুলের বেশি নাকি হাই স্কুলের বেশি ইয়েস কেন স্কুলে তো ওরা যারা বাচ্চাদের ইয়েস ওদের সাথে কমিউনিকেশন অনেক বেশি কমিউনিকেশন ভলিউম অনেক বেশি একবার ওদেরকে বুঝাইতে হয় আবার ওদের গার্জিয়ানকে বুঝাইতে হয় জি স্যার এবং সেই মারা কার মঙ্গল গ্রহ থেকে আসছে না স্যার ঠিক আছে এরা জি স্যার তাহলে নেচার অফ বিজনেস ফার্স্টই হচ্ছে নেচার অফ বিজনেস মানে ওইটার ব্র্যান্ডের নাম কি সেটা না ওইটা কি ধরনের সেটা না এটার নেচারটা কি বিজনেসের নেচারটা কি বিজনেস কাদেরকে নিয়ে কি ধরনের বিজনেস অপারেটিং প্ল্যান অপারেশন কিভাবে করে কাদেরকে নিয়ে করে কি প্যাটার্নে অপারেশন হয় এন্ড পিপল কোন পিপল নিয়ে ডিল করে কোন প্রজাতির গরু কোন প্রজাতির গাধা কোন ধরনের কোন ক্যাটাগরি সেগুলো নিয়ে ডিল করে সেগুলো এইবার এটা হচ্ছে মডেল অফ কমিউনিকেশন প্রসেস কি বোঝাচ্ছে দেখে কেউ একজন ভালো মতো দেখো দেখে আমাদেরকে বুঝে দিবে একজন বুঝাতে পারতেই হবে একদম সহজ
লাগে, এইটুকুই তো যথেষ্ট। ইভেন পুরোটা পড়াও লাগে না, শুধু দুইটা ছবি আর উপরের ওয়ার্ডটা দেখলেই তো বোঝা যায়। শুধু ছবি দেখলেই বোঝা যায়, আর কিছু পড়াও লাগে না। মানে ও কিছু একটা বলছে, মার্সি হচ্ছে কেভিনকে একটা কথা বলছে, সেটা ওর সেন্সিবল ওয়ার্ল্ডে গেছে, দেন হচ্ছে ওর এটা অল্টারনেটিভ যে আরো মানে মিনিংস বের হয় সেটা ওর মাইন্ডে আসছে, সেখান থেকে ও ফিল্টার করে একটা হচ্ছে পিক করে, দেন হচ্ছে সেটা হচ্ছে মার্সিকে বলে। হ্যাঁ হ্যাঁ তাই তো। ও গুড। তোমার কি মাথা বাইরে দিয়ে গেছে? তাহলে তুমি বলো। আমি তো বুঝিই নাই। সবাই বুঝতেছে, তোমার পিছনে বুঝতেছে, সামনে বুঝতেছে, তুমি বুঝতেছো না? তুমি কোন প্রজাতি? বুঝতে চেষ্টা করো, বড় মনে দিয়ে দেয়। স্যার একটা বক্স ছিল ফেলছে, ভালো করছো। বক্সটা খালি ছিঁড়াই ফেলে। ছিঁড়ে ফেলছে, ছিঁড়াই ফেলছে যাওয়ার পরে। কার কাছে জিনিস ছিল, জিনিস ছিঁড়ছে, এটা সমস্যা ফেরত নেই। দিতে হবে স্যার, আমাদের প্রজেক্ট তো শেষ, ফান্ড কালেকশন শেষ, সমস্যা কি? এখন কি এটা করবো? ফেরত দিতে হবে। কাকে? যে যারা ওইটা তো ছিল না, সেভেন কিছু ফ্লোর কথা থেকে বলছি। আসছি, যে ওদেরকে ফেরত দিতে হবে, এটা একটা ফ্যামিলি আর। ও ঠিক আছে, তুমি ওরে বুঝিয়ে দিও। তুমি জোর লাগাই করে দিবা, সমস্যা কি? এটা ছিঁড়ে নাই, আরে কিছুই হয়নি। কিছু হয় নাই, কার্বন ফেলে তুমি আপাতত ওইটা নিয়ে টেনশন পরে করো, আগে কেভিন আর মার্সিকে নিয়ে টেনশন করো। হ্যাঁ আগে এদের পাজল সলভ করো, ওইটা খুব সহজ জিনিস। তুই পাশে লেখাটাও করতে পারিস, তাহলেও বুঝতে পারবি। বাংলায় লিখছি। আচ্ছা তো পানি দেন না। একদম। হ্যাঁ, একদম সুন্দর। তো চুলে নিয়ে এই, পৃথিবীতে কমিউনিকেশন কত ভাবে হয়? কমিউনিকেশন কত ভাবে হয়? অনেকভাবেই বলছে। দুই ভাবে। বলেন অনেক ভাবে। দুই ভাবে স্যার, ফর্মাল অনেক আর ভাবে যখন ইনফর্মাল। বলছো, অনেক ভাবে বলতে হবে। বলো অনেক ভাবে। স্যার ও কি বললো আজ বলতে স্যার? বলো। স্যার ইশারার মাধ্যমে কমিউনিকেশন হয়। হ্যাঁ। তোমার চেষ্টা করো। অবশ্যই সমস্যা হয়, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে স্যার আর অনেক ভাবে বলতে হবে। কথা বলে হয়। হ্যাঁ, কথা বলে হয়। ভার্বাল কমিউনিকেশন, হ্যাঁ। আমরা তো স্যার কমিউনিকেশন দুইটা ভাগ দিচ্ছি, ফর্মাল আর ইনফর্মাল। আরে বাদ দাও না, অনেক ভাবে বলো। একবার আমি আরেকবার অনেক ভাবে বলো। বানানোর চেষ্টা করো। জি স্যার। একবার অনেকভাবে। বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও হয় স্যার, সেটাই তো এক্সপ্রেশনের মাধ্যমে হয়। সেটাই তো ইশারা, ইশারাই তো একটা ওটাই। মতোই তো। একটা মানে হ্যাঁ। হ্যাঁ, বাট এইটাকে স্যার ও মনে করছে অনেকভাবে। স্যার আমরা যারা কথা বলে ইশারা করি ওদের ইশারা আলাদা, যারা কথা পারে না তাদের কিন্তু স্যার আবার ইশারা আলাদা। স্যার, ইশারার ভিতরেও ডিফারেন্সেস আছে। জি স্যার, আসলে যারা হচ্ছে কথা বলতে পারে না ওদের একটা কাহিনী তো ঘুরে ফিরে একই, ওই ইশারাই তো না না, ওরা যে মহিলাদের কথা ভিতরে বলে অনেক সেটা পার্থক্য একেবারে আছে। ওই ইশারাই তো হয়। ওটা ওদের কোড ল্যাঙ্গুয়েজ। স্যার ওইটাও একটা ল্যাঙ্গুয়েজ আছে স্যার। আর আমি যদি বলি যে সাধারণ মেয়েদের ইশারা একরকম আর লিজার ইশারা আরেকরকম। আমি যদি বলি যে ছেলেদের ইশারা এটা মেয়েদের ইশারা, আর এটা মাঝামাঝি যারা ঝুলতেছে তাদের ইশারা, আর এটা যারা কিছুই না, যাদের বোঝাই যায় না তাদের ইশারা। এইভাবে ভাগ করলে হবে? স্যার মানুষ ভেদে এখন ইশারা তাহলে আলাদা না। ওইভাবেও তাহলে ভাগ করতে হবে যে হ্যাঁ, কুকুর প্রজাতির ইশারা ওইটা, হাতি প্রজাতির ইশারা ওইটা। এইভাবে ভাগ করা যাবে? একটা হচ্ছে আমাদের সিগন্যাল সিস্টেম, আরেকটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আরেকটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। এর বাইরে তো আর কিছু নাই। এখন কথা হচ্ছে ইভেন তোমাদের সাথে আমাদের যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনটা কি? এখন আমরা যে কমিউনিকেশনটা করছি এটা কি? ভার্বাল। ভার্বাল। এটা কি শুধু ভার্বাল? না স্যার। নো স্যার, ইশারা আছে স্যার। এখানে ভিজুয়াল কমিউনিকেশন আছে না? জি স্যার। এবং ভিজুয়াল কমিউনিকেশন দিয়েই তোমরা আসলে ডিটেক্ট করতেছো যে স্যার আসলে কি বলতে যাচ্ছেন। জি স্যার। মানে বকা দেওয়ার পরেও এইটা আসল বকা না নকল বকা, এই বকা খেয়ে হাসবা নাকি সিরিয়াস হবা,
এইটা তুমি ডিটারমাইন করতেছো ভিজুয়াল কমিউনিকেশন দিয়ে। জি স্যার। यस স্যার, কথা বুঝো না? মানে আমি যদি একটু আগে ওদেরকে বলতাম আরে থাক এখন আসছো পানির বোতল ডিস্ট্রিবিউট করতে, এখন আমি ক্লাসে যাবো না বাবা, ওইটা বললে ওই পানির বোতলটাও নিচে থাকতো, ওরাও নিচে থাকতো, আমি এখানে একা থাকতাম। কখন কোন কথা কিভাবে বলতে হবে এর উপরে ডিপেন্ড করে ওইটার ইন্টারপ্রিটেশন। তো তার মানে হচ্ছে যে একই কথার ইন্টারপ্রিটেশন আমাদের তো সবসময় একরকম হবে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। সেই ইন্টারপ্রিটেশনটা আজকে যখন লিজা কাঞ্চিকে একটা কথা বললো, কাঞ্চি আগে সেটাকে শুনবে, সেটার মানেটা বোঝার চেষ্টা করবে, ইন্টারপ্রেট করবে যে এই কথা কি এই অ্যাঙ্গেলে গেছে না এই অ্যাঙ্গেলে গেছে না এই অ্যাঙ্গেলে গেছে, ও কি সিরিয়াসলি বলছে না রাগ করে বলছে না অভিমান করে বলছে না এমনি ঝগড়া লাগানোর জন্য বলছে নাকি ইচ্ছা করে বলছে নাকি কৌতুক করে বলছে নাকি দুষ্টামি করে বলছে, কোন ধরনের। ওইখান থেকে তারপরে সে একটা মিনিং দাঁড় করে, এরপরে ওই অনুযায়ী রিপ্লাই দিবে। আরে গতকালকেও তো তোমাদেরকে ইয়া দিলাম যে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে গ্যাপ কি ধরনের হয়েছিল, যে বলছি তারপরেও সেটার পুরো মিনিংটাই অ্যাবসেন্ট থেকে গেছিল। তো এই ধরনের কমিউনিকেশন প্রসেসটা এইভাবেই কাজ করে। সো এইখানে এই দুইটা স্লাইডে এভাবে বলা আছে হাউ অরাল এন্ড রিটেন কমিউনিকেশন ডিফার। অরাল কমিউনিকেশন আর রিটেন কমিউনিকেশন পার্থক্য হয় কিভাবে? একটা হচ্ছে অরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন ইজ মোর লাইকলি টু ইনভলভ ক্রিয়েটিভ এফোর্ট। মানে কোনটা বেশি কঠিন কাজ, বলা না লেখা? লেখা বেশি কঠিন কাজ। এই কারণেই তো তোমাদের সারা বছর লেখার যে অভ্যাস নেই, তোমাদের সামনে খাতাও থাকে না, কলমও থাকে না, আর মাঝে মাঝে কয়েকজনের সামনে প্যাড থাকে, ডায়েরি থাকে, ওই পেজ ছিঁড়ার জন্য রাখো, লেখার জন্য না। এইগুলো হচ্ছে তোমাদের কাজ। লাস্ট স্কুলে থাকতে হইছে স্যার লেখা বলে তো স্যার হয়নি, মানে এবার বুঝো তাইলে তুমি তো বছরে দুইবার লেখো, মিড পরীক্ষার সময় আর ফাইনাল পরীক্ষার সময়। তারপরে তুমি আশা করো যে তোমার রেজাল্টটা জানি কেমন হয়ে গেল। কি বলবেন স্যার? অবশ্য বছরে 4 বার স্যার, সেমিস্টার দুইটা না। সিটি দেয় না স্যার, শুধু মিড আর ফাইনাল দেয়। লেখো চাইতে স্যার ঠিক আছে। তাহলে ক্রিয়েটিভ এফোর্ট লাগে লিখতে গেলে, লঙ্গার সাইকেল টাইম লাগে, এটা বাকি জিনিস। কেন সাইকেল চালানো লাগবে কেন স্যার? চক্র ইয়েস, লঙ্গার সাইকেল বলতে লম্বা চক্র, পিরিয়ড লম্বা সাইকেল। ইয়েস, লং টাইম। সো রামাদানের সাইকেল কি বছরে কয়বার? একবার। সো 11 মাস গ্যাপে গ্যাপে। সো লঙ্গার সাইকেল, শর্টার সাইকেল। আবার সাপ্তাহিক রোজার সাইকেল কি কয়দিন গ্যাপে গ্যাপে? 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে, একটা সোমবার একটা বৃহস্পতিবার। মান্থলি রোজার সাইকেল কি 13 14 15, 2 সপ্তাহ গ্যাপে গ্যাপে। সো এইভাবে প্রত্যেকটা ইস্যুতে একটা সাইকেল আছে, কোনটা শর্টার সাইকেল কোনটা লঙ্গার সাইকেল। তো রাইটিং স্কিলকে বলা হয় যে এইটার জন্য লঙ্গার সাইকেল লাগে, কারণ তোমার একটা লেখা চিন্তা করে তারপরে এটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে হয়, যে এই জিনিসটা এক্সপ্রেশন করতেছো সেই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝাতে পারতে হয়। এন্ড ইউজুয়ালি হ্যাজ পিওর সাইকেল। মানে কোনটা কথা বলা হচ্ছে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে, যে এটা লঙ্গার সাইকেল হতে পারে, আবার তোমাদের সারাক্ষণ যে চিট চ্যাট করতে থাকো, ইয়া করতে থাকো, সেগুলো হচ্ছে লঙ্গার সাইকেল হয়। সেগুলো তো পাঠানোর আগেই দেখা যায় যে টাস্ক করে এক্সপ্রেশন দিয়ে দিছো, টাস্ক করে রিপ্লাই দিয়ে দিছো, ইয়েস নো ভেরি গুড বা কিছু একটা বলে দিছো। আচ্ছা, সাম বেসিক টুলস অ্যাবাউট কমিউনিকেশন। এখানে কি বলতেছি আমরা দেখো, প্রথমটা বলবা তুমি, মানে বোঝাবো। বলা হচ্ছে মিনিংস সেন্ড আর নট অলওয়েজ রিসিভ। মানে কি বুঝাও? বল। কোনো কিছুর মানে কেউ মানে সহজে গ্রহণ করতে পারে। কোনো কিছুর মানে সবসময় সব পরিস্থিতি গ্রহণ করতে পারে। কেমন গ্রহণ করবে? বলাই পার্ট দিয়ে দিচ্ছি তো। স্যার এটা আমরা মিনিং গ্রহণ করে নিয়েছি স্যার। That means successful communication.
স্যার যারা বুঝাইছি সেও হচ্ছে সবাই যাদের বুঝাইতে চাইলেই তারাও হচ্ছে। আর নরমালি তোমরা যখন কিছু বুঝাইতে চাও, বিশেষ করে আমারে যখন বুঝাইতে চাও এবং তোমাদের পরীক্ষা খাতায় লিখে যখন বুঝাইতে চাও, তখন এটা আরো বেশি গ্রহণযোগ্য না। তখন স্যার অলওয়েজ মিনিং সেন্স আর নট অলওয়েজ আর নেভার রিসিভ। জি স্যার মানে আমি যা বুঝাইতে চাইছি ওই পক্ষটা বুঝতে নারাজ বা নারাজ মানে আর মিসকমিউনিকেশন, আপনার সাথে আমার হয় মিসকমিউনিকেশন, সেটা পরীক্ষার খাতায় হোক সিটি খাতায় হোক। কারণ স্যার আমরা তো বুঝাইতে চাই ক্লাসের কথাটাই, কিন্তু আসলে বুঝাইতে পারি না। তুমি না বুঝে বুঝাইতে চাইলে তো তাই হবে, তুমি তো আগে নিজে বুঝতে হবে। স্যার তুমি অনেক প্রত্যেক ক্লাসে ক্লাসে জলজ্জান্ত প্রমাণ পাচ্ছ যে তুমি যা বুঝতেছো তা ভুল, যা বুঝাইতে চাচ্ছ তাও ভুল। তাও ভুল। তারপরেও তুমি আশা করো যে তুমি খাতায় যা বুঝাইতে চাচ্ছ মাস্টার স্যার ভুল হলেও বুঝে দিবে। বুঝে নেবে স্যার। তাহলে তো সমস্যা। আচ্ছা নেক্সট এটাই স্যার বলতেছি, সেকেন্ডটাই বলতে চাইছি স্যার। না, এটা তুমি বলতে চাইলে হবে না। এটা খাতা থেকে বুঝে নেবেন স্যার। স্যার এটা মনের মধ্যে অর্থ হ্যাঁ কারণ কিছু হয়। আইডিয়া যায় তাহলে কি এটা কি বুঝাইতে চাইবে? মানে প্রত্যেকটার সাথে অবশ্যই প্রত্যেকটা মিল আছে, তিনটার সাথে তিনটা রিলেশনশিপ আছে। এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে? বেসিক টুলস অ্যাবাউট কমিউনিকেশন, এখানে কি বোঝাতে যাচ্ছে? মনের কথা মনেই থেকে যায় স্যার। মনের অর্থ মনে থাকে না। হয় যে হয় না হয় না। তুমি কি উত্তর দিতেছো না জিজ্ঞেস করতেছি? বুঝিয়ে বলো, জনগণকে বুঝিয়ে বলো। পারবি পারবি যদি বুঝতেছিস আমারে বুঝিয়ে দেবার তো সোচ নাই রে। আচ্ছা তোমাদের আমি মনে হয় তিনটাই বুঝাবি, তার তিনটাই বুঝাই দে। তোমাদের পড়াশোনা কেন পড়াশোনা হচ্ছে না? এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। কারণ হচ্ছে এই যে আজকের ক্লাসে আমরা যাই আলোচনা করতেছি, যতটুকু ডিসকাস করতেছি খুব সামান্য অল্প একটু পড়াইছি এবং সহজ জিনিস, খুব সিম্পল জিনিস। এই পুরো ক্লাসে কি ইন্টারেস্টিং একটা কিছুও নাই? মানে পড়ার মধ্যে আমরা যা আলোচনা করতেছি ইন্টারেস্টিং কিছু নাই? স্যার সবই ইন্টারেস্টিং। যদি সবই ইন্টারেস্টিং হয়, সেই সবই ইন্টারেস্টিং থেকে একটা দুটো ইন্টারেস্টিং জিনিসও কি পিক করার মতো নাই, বাসায় নিয়ে যাওয়ার মতো নাই, জি স্যার। অন্যদের সাথে শেয়ার করার মতো নাই, বলার মতো নাই? সব বাদ দাও, মনে করো শুধু মিনিং ইজ ইন দ্য মাইন্ড। ঠিক আছে, আজকে তুমি ফেসবুক পোস্টে শুধু এইটা লিখে বললা যে হোয়াট ইউ মিন বাই দিস, যে এটা দিয়ে কি বুঝিস তো? ভালো কথা। দেখি কে করো তোমরা জীবনে, তোমরা এই কমেন্ট বক্সে তো দূরে দূরে গালি দিলে তোমার তো তাহলে ওখানে তোর তো ফ্রেন্ড সার্কেল তুমি তো আগেই হতাশ। সেটাই তো। এইটাকে গালি কেন দিবে? তুমি তো হতাশ হবে। গালি না স্যার, মানে বলে কি এটা আর কি তুই তারা তো কমেন্ট করবে, তুই তারপর কারেকশন করবি। হ্যাঁ। মানে সমস্যা হচ্ছে তোমরা তোমাদের পড়াটাকে ক্লাসরুমের বাইরে নিয়ে যাও না, হ্যাঁ। ক্লাসরুমে টিচারের কাছে রেখে দাও। যেমন পড়া আমরা ক্লাসরুমের টিচারের কাছে, পড়া তোমাদের সাথে নাই, তোমাদের সাথে বাড়ি যাওয়ার তো প্রশ্নই নেই। আমার নাম্বার স্ট্যাটাস দিন। শুধু এই তিনটার উপরে মানে শুধু এই স্লাইডটার উপরে তোমাদের একটা রিল হয় না? কি জুবাই? জি স্যার, জাকারিয়া? সবাই আমরা এইটার উপরে রিল হয় না? এইটার উপরে প্রেজেন্টেশন হয় না? এইটার উপরে একটা 2 মিনিটের ক্লাস নেওয়া যায় না? 2 মিনিট ক্লাস জি হয় স্যার। না? জি স্যার। এইটার উপরে 2 মিনিট লাইভ হয় না? এইটার উপরে 2 মিনিটের টিকটক হয় না? তো সবই তো হয় দেখতেছি, তাইলে হয় না কেন? স্যার আমি টিকটক করি শুধু না। আর যেটা বলছে আরে স্যার তো কথা কইতাছে। মিসকমিউনিকেশন। এই যে স্যার পদে পদে আমি সব কিছু প্রুফ করি। নাম্বারটা দ্য সিম্বলস অফ কমিউনিকেশন আর ইম্পারফেক্ট। তাহলে দেখো তো তোমরা পড়ালেখায় মজাও এই কারণে পাও না এবং পড়ালেখাও তোমাদের সাথে এই কারণে বন্ধুত্ব হয় না, কারণ তোমাদের সাথে তো হয় না। মানে তোমাদের সবকিছু হয় এক স্টাইলে, পড়ালেখা হয় সবচেয়ে বোরিং স্টাইলে। পড়ালেখার সাথে তোমাদের কোনো রিলেশনশিপ নাই, এন্টারটেইনমেন্টের সম্পর্ক নাই। তো তোমরা পড়ালেখাটারে তো নেও নাই, বাসায় আর নিয়ে যাও। প্রবলেম ইজ দেয়ার। লাস্ট ওয়ান তুমি the symbols of communication are imperfect কি বল? কমিউনিকেশনের সিম্বল গুলো স্যার পারফেক্ট। পারফেক্ট না। মানে
আমি জানতাম স্যার এটা কমিউনিকেশনের আবার সিম্পল কি আর আবার পারফেক্ট। আসলে স্যার মানে একটু আগে যে আপনি ভঙ্গি গলায় স্যার- ফাঁসিটা আচ্ছা, দেন এটাই দিছিলেন, এটা যদি আপনি একটু অন্যভাবে করতেন, পারফেক্ট যদি না হতো এটা কি হতে পারে, যেটা আপনি তো বুঝতে পারতেন না যে আপনি কি বলছেন। আচরণ ভঙ্গি স্যার। মানে মানে পানি খাবো দিতে পারবেন চিন্তা করো কন্টিনিউয়াস প্রতিদিন তোমরা কমিউনিকেশনের সিম্বল ইউজ করো, সেগুলো কি এবং তাইলে এখানে পারফেক্টনেস বা ইমপারফেক্টনেসের ব্যাপারটা কি? স্যার প্রতিদিন আমরা ইমোজিস ইউজ করি, ওরা সবাই পারফেক্ট সব এক্সপ্রেশন বোঝানোর জন্য। ইমোজি এখানে তো বলতেছে আর ইমপারফেক্ট। স্যার এটাই তো স্যার, তাহলে তোমার ইমোজিস কথা যদি তো ধরেন তো- আমি হ্যাপি থাকি, হ্যাঁ, কিন্তু আমি ইমোজিস দিলাম অ্যাংরি, তাহলে সেটা ইমপারফেক্ট। তুমি যেটা বুঝে যেতেছো তুমি যে ইমোজিটাই দিবা, এখানে আর ইমপারফেক্টনেসের কি আছে যেটা? ভুল দিলে তার স্যার ইমপারফেক্ট হবে। না না এখানে আমার বান্ধবী ফেল করে গেছে। তুই ঠিক করে দে আমাকে। কত ভালো। যোগাযোগের ক্ষেত্রে আমরা যে সকল ওয়ার্ড ইউজ করি সেগুলো ইমপারফেক্ট, এরকম তো কিছু সিম্বল স্যার, ইশারা ইশারা। সিম্বল বলতে শুধু ইশারাই বোঝাচ্ছে। আর কিভাবে বোঝায়? সে আমি তো যে কোনো ভাবে মানে অক্ষরকেও সিম্বল বলে একই সাথে। হ্যাঁ, তো সেইভাবে আমি ইউজ করি। কি জানি তোমরা কি স্যার এই যে স্যার আপনি যে একটা লাইনে আমাদের সবাইকে কথা বলতে দেন স্যার, দেখেন তাহলে কতগুলো না আছে। স্যার যেরকম বলছেন যে মিনিং ইজ ইন দ্য মাইন্ড, হোয়াট ডু ইউ মিন, এটা নিয়ে প্রশ্ন স্যার সেরকম আপনি তো আমাদের জিজ্ঞাসা করছেন তাহলে আমরা কি বুঝি, আমরা তো আমাদের মনে ব্রেনে যা স্যার তাই বলছি। হ্যাঁ, এখন আপনি স্যার সঠিকটা বলবেন। স্যার আপনার ব্রেনে যে সঠিকটা আছে সেটা বলে দেন। তো এখন যদি এটাই যদি সত্য হয় যে মিনিং আর ইন দ্য মাইন্ড, তাহলে পৃথিবীতে এক্সাম সিস্টেম আসলো কেন, আবিষ্কার করলো কে? এইটা স্যার বুঝতেছি আমি ওই বেটাকে, একবার পাইয়া নেই স্যার। ও তুমি পৃথিবীর প্রথম নারী না যে তারে বুঝতেছো। সবাই স্যার সবাই তোমার বাবা মাও খুঁজছে, তার বাবা মাও খুঁজছে। জি স্যার। আচ্ছা যাই হোক। পূর্বপুরুষের স্যার বদলা নিয়ে ছাড়বো, একবার পাইয়া নেই। আরে আর তোমার কাছে আসছে তুমি স্যার ম্যাডামদেরকে সামনে পেয়ে কিছু করতে পারতেছো না, তুমি এত বলতে পারবে না স্যার, দোষ তো স্যার ওই আপনাদের, ওই ওই লোক বেটার, ওই ওই লোক তো বেটার। আর তোমার মার্কিংও দিতেছে না, তোমার ফেলও করাইতেছে না। কিন্তু ওই লোক শিখেছে তো আমাদের টিচারকে যেভাবে মার্কিং করো করে ফেল তোমার করে 12টা বাজাইতেছিল ফয়সাল স্যার, ওই লোককে দৌড় দিয়ে দাও। স্যার এক্সামের সিস্টেমটাই যদি না থাকতো তাহলে তো কিছু ওই লাগতোই না। ওই লোক তো এত কিছু করে না, বাকি যা করার এটা তো আমরাই বানাইছি, আর একটু বাড়ায় বাড়ায় নতুন নতুন যা ইয়া সব তো আর একজনের অবদান না, সবই তো সম্মিলিত অবদান। এখানে যেটা সেটা হচ্ছে যে ইভেন এই যে এত ধরনের ইমোজি আছে, এত ধরনের সিম্বল আছে, এত ধরনের রিঅ্যাকশন সাইন আছে, এত এত সাইন আছে, তারপরেও তোমাদের কখনোই কি মনে হয় নাই যে ইস, এইটাতে যে এক্সপ্রেশনটা দেওয়া আমি দিতে যেতেছি, এই এক্সপ্রেশনটা বুঝে পেয়েছি জি স্যার, কান্নার স্যার, সময় এটা কান্না কোনো আসে রকমে স্যার। অন্য একটা দিলাম, কারণ ওই এক্সপ্রেশন নাই, আমি যেটা দিতে যেতেছি সেই এক্সপ্রেশনটা নাই। আমার কথা বুঝো, হইছে এরকম? জি স্যার, জি স্যার, স্যার। হাতে চেয়ে কান্না আসে না স্যার। That is the symbols of communication are always imperfect. যে কারণ তুমি ঠিক যেই সিম্বল দিয়ে অরিজিনালি বুঝাইতে পারবা, তুমি ওরে বুঝাইতে চাইতেছো যে তোর কথা শুই না, না আমি গড়াগড়ি দিয়ে হাসতে পারতেছি, না আমি গড়াগড়ি দিয়ে কাঁদতে পারতেছি, এই সিম্বল কই? নাইট সেই জন্য স্যার, হাসতে এটা শুরু করে। ওইটাতে অনেক কিছু অর্থ না আমি এটা করতে পারতেছি, না আমি এটা করতে পারতেছি, এইটার সিম্বল কই? অর্ধেক টাইম কি অর্ধেক কার্বনেটটা দরকার ছিল। এবার বুঝো। ওটা তো নাই, এজন্যই বলতেছি এটা fill up করতে স্যার তুমি একটা গড়াগড়ি সাইড করে কাঁদলেও বুঝবে যে কষ্ট পাইছো, তুমি গড়াগড়ি করে হাসলেও বুঝবে যে মজা নিছো। একটা সাইড দুইটাই তুমি বল। দুইটা ইমোজি মিশাইলে একটা ইমোজি হয়ে মহা যায়। মুসিবত। ওরকম একদিকে স্মাইল তাইলে একদিকে দেখো। স্যাড। এটা কি জিনিস? স্যার তো ওয়েট প্রসেসিং এ বলছিলাম অ্যাডাপটেশন। ওয়েট প্রসেসিং। হ্যাঁ এরকমই তো ও বলছিলাম। স্যার কই থেকে পড়ে স্যার আমি জানি না। জি স্যার বলছিলাম অ্যাবজর্পশন, এক্সামশন, অ্যাডাপটেশন এগুলো বলছিলাম মনে হয়। তাই বলে অ্যাডাপটেশন করছে ওয়েট প্রসেসিং এ। কি জানি স্যার? অ্যাবজর্পশন আর অ্যাডাপটেশন এক কথা। না না অ্যাবজর্পশন আর অ্যাডাপশন এক না, মানে এরকম হয়তো কোনো আচ্ছা, সময়। এই অ্যাডাপটেশন মানে কি? হ্যাঁ, কিসের সাথে অ্যাডাপ্ট করা? সিচুয়েশনের সাথে। হ্যাঁ, যে কোনো জিনিসের সাথে খাপ খাইয়ে না। যে কোনো মানে ইন্ডিয়ান প্রত্যেক সেমিস্টারে তো ঘুরে ফিরে তোমরা চাও বা না চাও, ইচ্ছা হোক বা না হোক, ইচ্ছা অনিচ্ছা এই কাজটাই করতে দিতেছে তোমাদের।
জি স্যার, নতুন নতুন কোর্স আসতেছে, নতুন নতুন পড়া আসতেছে, নতুন নতুন টপিক আসতেছে, এক একটা সাবজেক্টের পরীক্ষা এক এক রকম, এক একটা ল্যাবের কোর্স এক্সপেরিমেন্ট এক এক রকম, কিন্তু তুমি বাধ্য হইবে সাথে অ্যাডাপ্ট করতে, ওই জিনিস শিখতে, ওই জিনিস শেয়ার করতে, ভালো লাগুক আর না লাগুক। জি স্যার, তোমার সাথে টেক্সটাইল যাক বা না যাক, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে আসছো, ওই সাবজেক্টে পড়তে হইতেছে, ওই পড়া ওইভাবে পড়তে হইতেছে, ওই স্লাইডে শিখতে হইতেছে, ওই স্যার যেভাবে পরীক্ষা নিবে ওইভাবেই দিতে হইতেছে। তাও স্যার টেক্সটাইল এবং স্যারের মনের মতো করেই দিতে হবে, স্যার যেভাবে বলবে সেভাবে, তোমার মনের মাধুরী মিশিয়ে হবে না। দেওয়ার কোনো সুযোগ নেই। হবে না। তাহলে ডাবল জিরো জায়গায় 4টা জিরো দিবে। হ্যাঁ এবার আপনি বলুন। ক স্যার ভালো কথা বলছি এখানে। লেখা হলো কাগজের উপর লেখা চিন্তা। কেউ কথা বলবি না, আমি বাংলা বলতেছি। এনিওয়ান আচ্ছা, যে কেউ কোনো কিছু স্বচ্ছভাবে চিন্তা করবে আগে না লিখবে আগে? আচ্ছা যাই হোক, এনিওয়ান হু থিংকস, আচ্ছা চিন্তা করবে, যে কেউ স্বচ্ছভাবে চিন্তা করবে এবং সেটা স্বচ্ছভাবে লিখবে, সে যে সাবজেক্টে চিন্তা করছে, এটাই হলো স্যার এই রাইটিং থিঙ্কিং। এবার জোরে না বলে আস্তে আস্তে পুরোটা নিজের পর পড়ো, পুরোটার অর্থটা মিলাও, নিজের সাথে নিজের অর্থটাকে মিলাও। রাইটিং ইজ থিঙ্কিং অন পেপার। লেখা হলো কাগজের উপর চিন্তা। এটাই তো তোমার অর্থটাই তোমার সাথে মিলতেছে না, অর্থটা মিলাও। চিন্তা উপর কাগজে চিন্তা করতে স্যার এটা সুন্দর করে বলে এরকম হচ্ছে, লেখা হলো কাগজের উপর চিন্তা, এই চিন্তন শক্তি, থিঙ্কিং। শুধু প্রথম লাইনে এড করেছে। তারপরে হলো গিয়ে স্যার যে কেউ কিছু একটা নিয়ে চিন্তা করবে, স্বচ্ছভাবে চিন্তা করবে, সে স্বচ্ছভাবে লিখতে হবে। তাই তো বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে সামারিটা বলো, অর্থটা কি দাঁড়াচ্ছে এই লেখাটার, মানে মেসেজটা কি, উনি আসলে কি মেসেজ দিতে চাইছেন? মেসেজটা হলো উনি বুঝাইতে চাইছে যে আমরা যেই একটা টপিক নিয়ে চিন্তা করতেছি সেটাকে স্বচ্ছভাবে চিন্তা করতে হবে, সেই চিন্তাটা ফুটায় তোলার জন্য আমাদের স্বচ্ছভাবে লিখে সেটা প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে লিজার মেসেজটা হচ্ছে খুব ভালো মতো খেয়াল করবে, এইটুকের মধ্যে মানে তোমাদের কমিউনিকেশনটা কত রকমের ইন্টারপ্রিটেশন হয়, মানে একই লাইন, লিখিত একটা লাইন, সামনে লেখা, সেই লেখাটার অর্থ কতজনের কাছ থেকে কত রকম বের হয়, শুধু সেটা খেয়াল করবে। লিজার ভাষ্য মতে এই লেখাটার অর্থ হচ্ছে লেখা তো কাগজের উপর চিন্তা, আর যে কেউ স্বচ্ছভাবে চিন্তা করতে হবে, সে স্বচ্ছভাবে লিখতে পারবে, মানে সরি, সে স্বচ্ছভাবে লিখবে যে কোনো ব্যাপার। এই তো এবার এরকম ঠিক আছে? বলো কোন জায়গায় হাজার তোমার কাছে পড়ে আসতেছে। মানে এখানে ফার্স্ট হচ্ছে রাইটিং ইজ থিঙ্কিং অন পেপার, মানে লেখাটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিফলনটা হচ্ছে কাগজের উপর সেটা। তো বলছে যে এনিওয়ান হু থিংকস, মানে যে চিন্তা করে তার অবশ্যই সক্ষম হওয়া উচিত যে সে কি চিন্তা করছে সেটা যাতে লিখতে পারে। আচ্ছা, পাইলাম একটা। তুমি অনেক চিন্তা হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে চিন্তা করার কিছু নেই, বলো মিনিংটা কি পাইলা, মেসেজ অফ দিস এটাই তো তুমি বলো। তোমার নাম জানো কি? ভাই, আর তোমার? শুভ। ও ভিডিও কি তুমি দাও? জি স্যার, জি স্যার, ভিডিও এডিটর। হ্যাঁ ভাই বলো। যে কোনো জিনিস সম্পর্কে লেখার প্রধান নিয়ম হচ্ছে স্যার চিন্তা করা। যদি চিন্তা করতে পারি সেই জিনিসটা যদি ফুটাই তুলতে হবে, তাহলে কমিউনিকেশনটা বেস করে কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে হবে। কিন্তু এখানে কি এটা বলা হয়েছে? না, এটা তো কমিউনিকেশন আসেনি। আচ্ছা, হ্যাঁ শুভ বলো।
নাকি তুমি এটা নিয়ে ভিডিও এডিটিং এর জন্য করতেছো? সারাদিন কি মাথার মধ্যে এডিটিং করে নাকি? কত কি করে বলেন। So এই জায়গায় লিখছে হচ্ছে writing is thinking on paper. Anyone who thinks clearly should be able to write clearly about any subject at all. মানে যে ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে পারে সে যে তাকে যে সাবজেক্টই দেওয়া হোক না কেন সে ইজিলি লিখতে পারবে, সে লিখতে সক্ষম। যে চিন্তা করতে পারে সে লিখতে সক্ষম। হওয়া উচিত। Yes. এটা তো আমি বলি। Should be. মূল পার্থক্যটা এখানে। হ্যাঁ। যে জায়গায় লিজা ফেল, যে Should be জায়গায় বাকি able to. সবাই মানে বাকি যারা পারছে তারা ফেল, আর যারা পারে নাই তারা তো ফেলের সীমানাতেই নেই। মানে ফেল কারা করে, মানে মনে পারার জন্য fail করে, 35 পাইছে, 38 পাইছে, ওই জন্য ফেল করছে। আর যে একদম যে 10 পাইছে, যে 5 পাইছে, আর যে ডাবল 0 পাইছে, ওইটারে কি ফেল বলে না? পারে না কিছু। আচ্ছা। তাহলে এখন ঘটনা যে সেটা হচ্ছে যে বিষয়টাই হচ্ছে এইটা যে স্পষ্টভাবে চিন্তা করতে পারবে, তার স্পষ্টভাবে লিখতে পারারও যোগ্যতা থাকার কথা। তাহলে ভালো লিখতে পারা বা স্পষ্ট লেখাটার আগে স্পষ্ট চিন্তাটা একটা ক্লিয়ার। মানে আমি আসলে মেসেজটা কি দিতে চাই। তোমাদের পরীক্ষার আনসার পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেও ডাবল 0 হয়, তার প্রধান কারণ এটা। কারণ তুমি আসলে আনসারটা স্পেসিফিক্যালি জানো, যেহেতু মূল কি চাইছে স্যার এবং মূল কোনটা দিলে ওই 2 লাইন লিখলেই ফুল মার্কস পাওয়া যাইত, যেহেতু তুমি জানো না এবং যেহেতু তুমি কনফিউজ, যেহেতু তুমি নিজেই জানো না, এই কারণে তোমাকে তো ঘুরিয়ে পেঁচিয়ে খাঁচকাটা এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কয়েক পৃষ্ঠা লিখতে হয়, যাতে স্যার নিজেই কনফিউজড হয়ে যায়, যদি এর মাঝখানে কিছু একটা থেকে যায়, কিছু একটা মার্ক দিয়ে যাতে পার পেয়ে যায়। জি স্যার। জি স্যার, ছাত্র তো পয়সা স্যার, মাত্র পাওয়া যায়। কনফিউজ করলে স্যার নাম্বার অফ দিয়ে কনফিউজ করে দিবে। শেষ চ্যাপ্টার। ওয়াও ওয়াও, টাইম শেষ, টাইম আর 2 মিনিট বেশি হয়ে গেছে। Oh my god. Attendance